is because our local constituents gave us their consent and voted for us at the general election. And the point has been made to me that we are not delegates. But when মিনিমাম 1 কোটি ভোটার আছে যারা জীবনে কোনোদিন নৌকা মার্কা ছাড়া অন্য কোনো মার্কায় ভোট দেয় নাই। এদের জন্য আপনি কি বিকল্প রাখছেন? বাংলাদেশের ইলেকশনে আসলে 12টা বাজে গেছে। আপনি এদের জন্য আপনারা কি ব্যবস্থা রাখলেন? এটাও কিন্তু আমি এখনো চয়ন করলাম। কিন্তু নির্বাচন দিয়ে সম্ভবত তিনি সরে যেতে পারলেই সম্ভবত তিনি নিজেকে ভাগ্যবান মনে করবেন। কথা বলছি আল জাজিরাকে নিয়ে। এইবার একটা অঘটন ঘটিয়ে দিল টিউলিপ সিদ্দিক। আন্তর্জাতিক মহলে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তার বিরুদ্ধে মামলা হয়ে গেল। টিউলিপ সিদ্দিক এর আগে এটা কথায় উঠেছিল যে টিউলিপ সিদ্দিককে নিয়ে প্রচুর পরিমাণে আলোচনা সমালোচনা হচ্ছিল। সেই টিউলিপ সিদ্দিকই নতুন করে যে ঘটনা বাঁধিয়েছে, এতে করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি কিন্তু নাজেহাল। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা হয়তো বা অবাক হচ্ছেন, সাম্প্রতিক সময় খেয়াল করছে যে আপনারা আমাদের ভিডিওগুলো একটু কম দেখছেন। আপনাদের কাছেও অনুরোধ করব ভিডিওগুলো শেয়ার করে দিবেন। আর একটা জিনিস আপনাদের কাছে জানতে চাই, আগামী নির্বাচনে কে কে চান যে শেখ হাসিনা এই নির্বাচনে অংশগ্রহণ করুক, সেটা অবশ্যই কমেন্টে লিখবেন। চলেন আমরা মূল ভিডিওটা দেখে আসি, সেখানে কি বলছে সাংবাদিক মাসুদ কামাল, আগামী নির্বাচনে কি হতে পারে। একটা নির্বাচন দিয়ে সম্ভবত তিনি সরে যেতে পারলেই সম্ভবত তিনি নিজেকে ভাগ্যবান মনে করবেন। কথা বলছি আল জাজিরাকে নিয়ে। উই আর শেখ হাসিনাস ম্যান, একটা প্রতিবেদন বাংলাদেশকে কাঁপাই দিয়েছিল। শেখ হাসিনার সরকার পতনের পেছনে এই প্রতিবেদনটার যেই অর্থবহ গুরুত্ব সেটা আপনারা বুঝতে পারছেন প্রত্যেকেই। এখন শেখ হাসিনাকে নিয়ে করা আল জাজিরার প্রতিবেদন জনমনে যতটা প্রভাব ফেলছে, আবার এই আল জাজিরাই যখন ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে প্রতিবেদন প্রকাশ করলো, আন্তর্জাতিক গণমাধ্যমগুলো করলো, তখন আবার কমেন্টে আমরা দেখতে পাচ্ছি ভিন্নতা। এটা হচ্ছে আমাদের দৃষ্টিগত পার্থক্য, যে আমার দলের লোক, আমার পছন্দের লোক, তার বিরুদ্ধে কোনো মানে এরকম নিউজ হলে সেইটা আমরা খাবো না, শুধুমাত্র আমার অপছন্দের লোকের বিরুদ্ধেই হইলে খাবো। আবার যেই পত্রিকাটা করছে, এতদিন এটা ছিল ফেরেশতা, আজকে এটা ভিলেন হয়ে গেছে। কথা বলছে অন্তর্বর্তী সরকারকে নিয়ে আল জাজিরা সহ আন্তর্জাতিক গণমাধ্যমে একটা রিপোর্ট হয়েছে, যেটা ডক্টর মোহাম্মদ ইউনূসের রেপুটেশনকে মাটিতে মিশাই দিবে, কারণ এই অন্তর্বর্তী সরকার ব্যর্থ হয়েছে। রিপোর্ট আল জাজিরা সহ আন্তর্জাতিক গণমাধ্যমে বলা হচ্ছে যে আপনার ছাত্র জনতার আন্দোলনের পর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয়েছিল অন্তর্বর্তী সরকার। এই সরকারের প্রতি অসীম আশাবাদ ছিল, মনে করা হয়েছিল এখান থেকেই একটি নতুন গঠনমূলক গণতান্ত্রিক বাংলাদেশ গঠনের সূচনা হবে। কিন্তু 1 বছর পর সেই আশার জায়গায় ঘনীভূত হয়েছে হতাশা, মানবাধিকার লঙ্ঘনের বিচারের বিলম্ব, সাধারণ মানুষের সঙ্গে সরকারের সংযোগহীনতা এবং প্রশাসনিক সংস্কারে স্থবিরতা। এই সব মিলিয়ে ইউনূস সরকারের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছে দেশীয় এবং আন্তর্জাতিক মহল। আল জাজিরা, রয়টার্স সহ বিশ্বের গুরুত্বপূর্ণ গণমাধ্যমগুলো অন্তর্বর্তী সরকারের এই ব্যর্থতাকে শিরোনাম করে তুলেছে, যা নিঃসন্দেহে একটি রাজনৈতিকভাবে সতর্ক সংকেত। বাংলাদেশের জনগণের জন্য একটি নতুন ভোরের প্রতিশ্রুতি এখন যেন পরিণত হয়েছে আরেকটি অনিশ্চয়তা এবং হতাশার অধ্যায়। আন্দোলনে নিহতদের সুষ্ঠু বিচারের দাবি ছিল এই সরকারের কাছে অন্যতম প্রত্যাশা, যা করতে ব্যর্থ হয়েছেন বলে অভিযোগ নিহত পরিবারের সদস্য সহ মানবাধিকার কর্মীদের। এখানে তারা যেটা লিখেছে যে গত 1 বছরেও সরকার জনগণের সেন্টিমেন্ট বুঝতে পারেনি, সাধারণদের কাছ থেকে যোজন যোজন দূরে থেকে এলিটদের সঙ্গে আলোচনা করে যে কোনো সিদ্ধান্ত নেন এই ডক্টর ইউনূস সরকার। আর মানে এখানে বেশ কয়েকটা মানুষের বক্তব্য কানেক্ট করা হয়েছে, যাদের বক্তব্যকে কোট করে এই প্রতিবেদনটা সাজানো হয়েছে। তো সবকিছু মিলিয়ে যে মব ভায়োলেন্স, এটাও আলোচনায় স্থান পেয়েছে, যে যার নিয়ন্ত্রণে কার্যকরী ভূমিকা দেখাতে পারছে না অন্তর্বর্তী সরকার প্রশাসন, তাই জনগণের সরকারের প্রতি আস্থা কমেছে, আসলেই কমেছে। আর সাথে সাথে ডক্টর ইউনূসের এই কিংস পার্টি এনসিপির প্রতিও মানুষের আস্থা কমেছে। জুলাই আন্দোলনের এমন একটা গুরুত্বপূর্ণ দিনে রিল্যাক্স মোডে কক্সবাজারে 5 জন গিয়া বসে আছে, আর সারা দেশে আজকে কি পরিমাণ আলোচনা সমালোচনা। আজকে নাকি তারা এটা নিয়ে রিভিউ দিবে, তারা তাদের মন্তব্য প্রকাশ করবে। ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারকে ব্যর্থ করতে শুধুমাত্র যে এগুলো দায়ী ছিল তাও না, আসলে দেশের অভ্যন্তরীণ যে কোনো একটা সরকার পতনের পর
যে পরিস্থিতি থাকে, ব্যাংকগুলা প্রায় শূন্য থাকে, সিস্টেম হ্যাং থাকে, নতুন সিস্টেম ডিপ্লয়েড করা, আন্দোলন, ডক্টর ইউনূসকে প্রচুর আন্দোলন ঠেকাইতে হয়েছে। এরপরে রাজনৈতিক ভুল, এই এনসিপি গঠন করে তিনি বিএনপির সাথে দূরত্ব তৈরি করে ফেলছেন, জামাতের সাথে দূরত্ব করছেন, এমনকি এই দলটাকে অতিরিক্ত প্রায়োরিটি দিতে যাইয়া আরো অনেক ধরনের বড় বড় ভুল করে ফেলছেন। তো মানে যারা কথা বলেছেন প্রধান উপদেষ্টা এবং তাদের আমন্ত্রিত অতিথিরা, ওনারা ছিলেন সংসদ ভবনের ওই সিঁড়িগুলি যেখানে আগে লোকজন ব্যায়াম ট্যায়াম করতো সকালবেলা সেখানে, আর এই পাশে প্রাচীরের বাইরে ছিল মানিক মেয়ে এবং রাস্তায় ছিল সাধারণ মানুষ। এরকম একটা পরিবেশে আমাদের জুলাই ঘোষণাপত্র প্রকাশিত হয়েছে। এটা পড়ে শুনিয়েছেন প্রধান উপদেষ্টা নিজে। এখানে অনেকগুলি বিষয় একদম আমাদের সেই স্বাধীনতা মানে একদম পাকিস্তান আমলের স্বাধীনতা থেকে শুরু করে কিভাবে আমরা স্বাধীনতার এই পর্যায়ে আসলাম এবং এখানে কি কি সমস্যা তৈরি হয়েছিল, কি কি বাস্তবতা তৈরি হয়েছিল, যার প্রেক্ষিতে গত জুলাই এবং আগস্ট মাসে দেশে একটা গণ আন্দোলন অপরিহার্য হয়ে উঠেছিল, তার ডিটেল বর্ণনা করা হয়েছে। কিছু কিছু ফাঁকফোকর আছে, খুব যে গোছানো একটা ঘোষণাপত্র হয়েছে এটা আমার কাছে মনে হয় না। তারপরেও আমি এতে হ্যাপি। আমি হ্যাপি এই কারণে যে গত গণ আন্দোলনে সর্বস্তরের মানুষ কিন্তু তাতে অংশ নিয়েছিল এবং সেই অংশ নিতে গিয়ে অনেকেই সেই সময়ে প্রচলিত আইন কিন্তু ভেঙেছে। কারণ আইন না ভাঙলে তো আপনি একটা সরকারকে এভাবে সরাতে পারবেন না। সরকার সরানো তো দুটো পদ্ধতি, একটা হলো নির্বাচন, যেটা হাসিনা সরকার দিতেনই না, দিতেন ওনার মতো করে দিতেন, যেখানে অন্য কেউ নির্বাচনের মাধ্যমে তাকে সরাতে পারবে এই ব্যবস্থা উনি রাখেননি। আরেকটা ছিল গণ অভ্যুত্থান। তো গণ অভ্যুত্থান তো কোনো আইনগত পদ্ধতি নয়, কাজেই গণ অভ্যুত্থানটা হয়েছে আইনকে অমান্য করে। এই যে আইনকে অমান্য করে কাজ করা, এটা নিয়ে যাতে পরবর্তী সময়ে কাউকে আইনগত কোনো সমস্যায় পড়তে না হয়, সেই জন্যই কিন্তু জুলাই ঘোষণাপত্র। এই ঘোষণাপত্রের টোটাল ঘটনাটাকে বর্ণনা করা হয়েছে, কেমন মানে টাচ করে যাওয়া হয়েছে কেবল, যে কেন কি কারণে এই ধরনের একটা গণ অভ্যুত্থান অপরিহার্য ছিল। আমি মনে করি এটা খুব প্রয়োজন ছিল কাজটা, এবং এই সরকার সেটা করেছে। একটু দেরিতে করেছে বললাম এই কারণে যে এটা গত বছরের 31শে ডিসেম্বর, তখনও কিন্তু এনসিপি হয়নি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বলেছিল তারা একটা শহীদ মিনারে যে ঘোষণা করবে। তো সেই জায়গা থেকে যখন তারা ঘোষণাপত্র দিয়ে দিবে ঘোষণা, তখন তাদেরকে নিয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ডাকা হলো, আলোচনা করা হলো এবং বলা হলো তোমরা একে একে কেন দেবা, সবগুলো রাজনৈতিক দল মিলে দেবে। সেই সবগুলো রাজনৈতিক দল মিলে দেওয়ার জন্য তারা বললো আমাদেরকে সময় দেয়, আমরা সবার সঙ্গে আলাপ করে করছি। তখন তারা বলেছিল যে 15 দিনের মধ্যে তারা এই ঘোষণাপত্র দেবে। সেই 15 দিনে যে কাজ করা যায়, তারা যেটা 15 দিনের কথা বললো, কেন বললো? তারা ভেবেছিল যে এই কাজ 15 দিনের মধ্যে হওয়া সম্ভব। সেই 15 দিনের মধ্যে যে কাজ হওয়া সম্ভব বলে তখন তারা মনে করেছিল, সে কাজটা করতে তারা পুরো 7 মাস সময় নিয়েছে। 8 মাসের মাথায় এসে তারা সেটা ঘোষণা করলো। এটাই স্বাভাবিক ছিল। স্বাভাবিক এই কারণে যে আমি আগেও বহুবার বলেছি, আমাদের এই সরকার খুব ধীরে চলে, মানে নন সিরিয়াস টাইপের গভর্নমেন্ট বলে আমি থেকে উল্লেখ করতাম। তো তাদের সেই নন সিরিয়াসনেসের একটা নমুনা তারা এখানে আবার স্থাপন করলো। তারপরেও আমি হ্যাপি এই কারণে যে তারা তো একটা ঘোষণাপত্র শেষ পর্যন্ত দিতে পেরেছে। আজকে আবহাওয়া অতটা মানে ভালো ছিল না, বৃষ্টি ছিল, বৃষ্টির কারণে লোক সমাগমও কম হয়েছিল। আবার অনেকে জানো নাই, অনেকে সিরিয়াসলি নেনও নাই। আমরা দেখলাম যে এনসিপির 4 জন সিনিয়র নেতা তারা এই সময় কক্সবাজার। এদিকে আমাদের সাংবাদিক মাসুদ কামাল তিনি কি বলছিলেন যে আওয়ামী লীগ কোথায় থাকবে? বাংলাদেশে অন্তত পক্ষে অর্ধেক মানুষ তারা আওয়ামী লীগ সাপোর্ট করে। যখন এই আওয়ামী লীগের নির্বাচনে না থাকবে না, তখন এই মানুষগুলো কোথায় ভোট দিবে, কি করবে? তারা কি আসলে ভোট না দিয়ে থাকবে? তারা কি চাইবে? সরকার তাদের জন্য কি করবে? যাই হোক, ইতিমধ্যে হয়তো বা সবগুলো প্রশ্নের উত্তর আপনারা ভিডিও দেখার মাধ্যমেই পেয়ে গেছেন। তো অবশ্যই আপনারা কে কে চান যে আবারও জয় বাংলা জয় বঙ্গবন্ধু এই স্লোগানে হয়ে উঠুক,
এবং হয়তোবা ইতিমধ্যে অনেকেই যারা আওয়ামী লীগ বিরোধী আছেন তারা হয়তোবা ধুয়ে দেওয়া শুরু করে দিয়েছেন, গালিগালাজ দেওয়া শুরু করে দিয়েছেন। দেখেন, গালিগালাজ দিয়ে লাভ নেই। যখন আসলে এই আওয়ামী লীগ ফ্যাসিস্টগিরি করেছিল তখন কিন্তু আমরা আওয়ামী লীগের বিপক্ষে কথা বলেছি। এটা আপনারা আমাদের আগের ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।